দেশ স্বাধীন হওয়ার পর জামাতকে বলা হয় রাজাকার। আসলে কি তারা রাজাকার? তাদেরকে এই কারণে রাজাকার বলা হয়, তারা নাকি যুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এরই কারণে বাংলাদেশের জামাত ইসলামকে রাজাকার বলা হয়। কিন্তু আমার চিন্তা এবং বিশ্লেষণ মতে বাংলাদেশের জামাত ইসলাম রাজাকার না। এবং আপনাদের সাথে আমি বাংলাদেশের এই ৫৪ বছর ইতিহাসে ক্ষমতায় আসা তিনজন ব্যক্তিকে মির্জাফর হিসাবে আমি প্রমাণ করে দেব। তো চলুন আদারের কথা না বইলা ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের জামায়াত ইসলামদের রাজাকার না এবং বাংলাদেশের যে তিনজন মির্জাফর, সেটাকে আপনাদের সামনে প্রমাণ করতে হলে আমাদেরকে যেতে হবে গত ৫৪ বছরের ইতিহাসের মধ্যে। বাংলাদেশের এই ৫৪ বছরের ইতিহাসে বেশি ক্ষমতায় থাকা দল হলো তিনটা। এক নম্বরে আওয়ামী লীগ, যারা ৫ বার ক্ষমতায় এসেছে এবং ৫ বারে তারা ২৪ বছর কাটিয়ে দিয়েছে। ২ নম্বর হলো বিএনপি, যারা ৩ বার ক্ষমতায় এসেছে, ৩ বারে ১৩ বছর কাটিয়ে দিয়েছে। এবং ৩ নম্বর হলো এরশাদ, যিনি একটানা ৯ বছর কাটিয়ে দিয়েছে। এই তিন দল মিলে বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে খেয়ে যায় ৪৬টা বছর। আর এই ৫৪ বছরে জন্ম নেয় তিনটা মির্জাফর। এখন সেই তিনটা মির্জাফর কে কে, আসুন সেটা জেনে নেওয়া যাক। আমাদের লিস্টের প্রথম ব্যক্তি হলো শেখ মুজিবুর রহমান। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি যেই সময় ক্ষমতায় ছিলেন ওই সময় তিনি দেশে লুটপাট, দুর্নীতি এবং সংবিধানের আইন অমান্য কইরা যখন নির্বাচন হবে ৭ই মার্চ, তার আগে তিনি দেশের সম্পদ ব্যবহার করে তার প্রচারণা চালিয়েছিলেন। এবং তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে, তিনি বাংলাদেশে যুদ্ধের পর একটি বাহিনী গড়েছিলেন, যেই বাহিনীর নাম দিয়েছিল শান্তিরক্ষী বাহিনী, যাদের কাজ ছিল মূলত দেশের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তিনি সেই বাহিনীকে ব্যবহার করেছিলেন তার বিরুদ্ধে যেই দাঁড়াতো তাদেরকে তিনি দমন করতেন ওই বাহিনী দিয়ে। তার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল, তিনি বাকশাল কায়েম করতে চেয়েছিল, মানে সেই নিয়মে থাকবে একদলীয় আধিপত্য, মানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। তিনি এমন একটি আইন চালু করতে চেয়েছিল যেটাকে বলা হয় বাকশাল। আর এরই জন্য বলা হয় তিনি নাকি বাংলাদেশের ইতিহাসের প্রথম স্বৈরশাসক। আর এগুলো বিশ্লেষণ করেই আমি তাকে মির্জাফর বলে আখ্যায়িত করেছি। আমাদের লিস্টের দ্বিতীয় ব্যক্তি হলো এরশাদ। তিনি ক্ষমতায় ছিলেন ৯ বছর। এই ৯ বছরে তিনি ক্ষমতায় থাকার জন্য চাঁদাবাজি, লুটপাট, চুরি এবং তার বিরোধী দলগুলোকে দমন পীড়নের মাধ্যমে তিনি ক্ষমতায় টিকেছিলেন। আর বলা হয়ে থাকে তিনি স্বৈরশাসক কায়েম করেছিলেন। আর এগুলো ভিত্তি করেই তাকে আমরা দ্বিতীয় মির্জাফর বলে আখ্যায়িত করেছি। আমাদের লিস্টের ৩ নম্বর ব্যক্তি হলো শেখ হাসিনা সরকার, যাকে বারবার দরকার সুবিধা পার্টি লোকের জন্য। আসুন তার ইতিহাস একটু জেনে নেওয়া যাক। তিনি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতায় এসেছিল ৪ বার। এই ৪ বারে প্রথমবার এসেছিল ১৯৯৬ সালে। কিন্তু সে ১৯৯৬ সালে ক্ষমতায় এসে তিনি তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারেনি। কিন্তু পরবর্তীকালে তিনি ২০০৮ সালে ক্ষমতা এসে তার ক্ষমতাকে পাকাপোক্ত করেন। আর তিনি একটানা ক্ষমতায় টিকেছিলেন ১৬টা বছর। কথিত আছে এই ১৬টা বছর তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি করে দেশের টাকা বাহিরে পাচার করেছে এবং বিরোধী দলগুলোর উপর দমন পীড়ন চালিয়েছে। আর এভাবেই তিনি ক্ষমতায় টিকেছিলেন দীর্ঘ ১৬টা বছর। তার এই ইতিহাস বিশ্লেষণ করে তাকে আমরা তৃতীয় মির্জাফর বলে আখ্যায়িত করেছি। আশা করি এবার বুঝতে পেরেছেন বাংলাদেশের ইতিহাসে এই তিনজন মির্জাফর কে কে ছিল। এখন আসুন জামাতের প্রসঙ্গে। জামাত যে আসলে রাজাকার না এবং তারা যে দেশপ্রেমিক, সেটাই আমি প্রমাণ করব। প্রশ্ন উঠে যে তারা নাকি যুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল। আসলে কি তারা দেশের বিরুদ্ধে ছিল? আর এরই কারণে তাদেরকে রাজাকার বলে। দেখুন, যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই যে দুই খণ্ড মিলিয়ে ছিল একটা দেশ। তো জামাত চেয়েছিল এই দুই খণ্ড যেন এক খণ্ড দেশ হিসাবে যেন পরিচালনা হয়, যেন দুই খণ্ড আলাদা না হয়ে যায়।
সোজা ভাষায় বলতে গেলে ওই সময় জামাতের অবস্থান ছিল অখণ্ড পাকিস্তানের পক্ষে। তার মানে বোঝা গেল তারা দেশের পক্ষে ছিল, কারণ ওই সময় দুই ভূখণ্ড মিলিয়ে ছিল অখণ্ড পাকিস্তান, মানে একটা পাকিস্তান দেশ। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দুই ভূখণ্ড আলাদা হওয়ার পর জামাতের উপরে দেশবিরোধী এবং রাজাকার ট্যাগ লাগানো হয়। কিন্তু আপনি দেখাতে পারবেন না দেশ স্বাধীন হওয়ার পর জামাতে ইসলাম দেশবিরোধী কাজ করেছে। কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ করে দিতে পারবো গতটা 54 বছরে যারা ক্ষমতায় এসেছিল তারা দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে এবং দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। আর যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে তো অবশ্যই রাজাকার বলা যায় এবং মির্জাফর বলা যায়। তাই মাথা খাটিয়ে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন কে দেশপ্রেমিক আর কে দেশবিরোধী। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন।